আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার আলোচনার বিষয় হলো ট্রাম্প মোদি তিক্ততার অবসানে ইউনূসের পালাবার এবং হাসিনার ফেরার দিন এগিয়ে এলো। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টি উনি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিচ্ছেন। তারপর গত কয়েক মাসে বাংলাদেশ নিয়ে ট্রাম্প অন্যরকম ভাবনা চিন্তা করেছেন এবং মোদির সঙ্গে তার দূরত্ব বেড়েছে। মোদি বাংলাদেশ থেকে ইউনূস শাসনের অবসান চান ও ফ্রি ও ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার চান। পক্ষান্তরে ট্রাম্প বাংলাদেশের স্বার্থ বজায় আমেরিকান স্বার্থ বজায় রাখতে আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চান। আবার এখন যখন মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্কে তিক্ততা কাটতে চলেছে, কেটে গেছেই অনেকটা, তখন এর কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে ভারতে নতুন রাষ্ট্রদূত হয়ে যারা আসছেন তাদের ভূমিকাই বা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে এখনকার আলোচনা। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পর বাংলাদেশ প্রশ্নে ট্রাম্পের অবস্থান স্পষ্ট ছিল। তিনি সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা নেই। এটি এমন বিষয় যা প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি। এই মন্তব্য ইঙ্গিত দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করবে না এবং ভারতকে এই অঞ্চলে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে। বৈঠকে মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগ সেটা ট্রাম্পের সাথে ভাগ করেছেন। সেটা সেই ফেব্রুয়ারির কথা। তারপর ট্রাম্প মোদি সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনা বিষয়টা অনেকটা ঘুলিয়ে দেয়। সেপ্টেম্বর 2025-এ ভারত মার্কিন সম্পর্ক একটি চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্য দিয়ে এসছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমেরিকা ভারত এবং রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছে। এটা ট্রাম্পের ভুল স্বীকার। পরবর্তীতে তিনি তার সুর আরও ভারতের সাথে তার একাত্মতা জানাবার জন্যে আরও স্পষ্ট করে বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা খুব বিশেষ সম্পর্ক রয়েছে, সুতরাং চিন্তার কিছু নেই, আমাদের মাঝে মাঝে এমন মুহূর্ত থাকে। এর জবাবে মোদি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এক্সে পোস্ট করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খুব ইতিবাচক এবং দূরদর্শী ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলেও জানান নরেন্দ্র মোদি। বাংলাদেশ পরিস্থিতিতে মোদি এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন, সেটা সম্প্রতি দেখা গেছে। ভারতে স্পষ্টভাবে বলেছে যে ইউনূস সরকারের সাথে কোনো গুরুত্বপূর্ণ সংলাপ তখনই হবে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। এপ্রিল 2025-এ মোদি ইউনূসের প্রথম বৈঠকে মোদি ইউনূসকে স্পষ্ট করে বলেছিলেন, এমন কথা বলবেন না যা দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করে। ট্রাম্পের দিক থেকে ইউনূস সরকারের প্রতি মনোভাব কখনোই আদৌ পজিটিভ কিন্তু ছিল না। তার নির্বাচনী প্রচারে বিভিন্ন সময়ের ভাষণে ইউনূস সরকারকে ট্রাম্প সমালোচনা করেছেন। এমনকি বাংলাদেশে অরাজকতা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তারপর ওই যে সমস্ত ধর্মীয় জঙ্গিরা তাদের যে ব্যাপার, এইগুলো তাদের বাড়বাড়ন্ত, এসবগুলো নিয়ে তিনি কথা বলেছেন। তিনি একথাও বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এমনটি হতো না।
এসবের ফলে আওয়ামী লীগ নেতারা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে আশাবাদী ছিল। তারা বিশ্বাস করেছিল যে ট্রাম্পের জয় তাদের ক্ষমতায় ফেরার পথ সুগম করবে। ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠান শেখ হাসিনা এবং তার জবাবে আবার প্রেসিডেন্ট ট্রাম্পও হাসিনাকে একটি অভিনন্দন বার্তা পাঠান এবং সেই অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। পরে দেখা যায় ট্রাম্প আমেরিকার পুরনো লাইন অনুসরণ করছে। এখানেই বাংলাদেশ বিষয়ে ভারত ও আমেরিকার ভিন্ন পথে চলা শুরু হয় এবং সম্পর্ক খারাপ হতে থাকে। আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্ক চরম তিক্ততায় পর্যবসিত হয়। এরপর ইউনূস সরকারের ওপর ভর করে আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থগুলো, যেমন হিউম্যান করিডর, বাংলাদেশের সামরিক ঘাঁটি তৈরি, সেন্ট মার্টিনস আইল্যান্ডের দখল, এই সব বিষয় নিয়ে এগোতে গেল তখন সংঘাত শুরু হলো ভারতের সঙ্গে। আমেরিকার চার্লস দ্য অ্যাফেয়ার স্টেসি অ্যান্ড জ্যাকবসন যেভাবে তৎপর হয়ে উঠলেন এবং ক্রমশ ইউনূস সরকারকে পুতুল সরকারে পরিণত করার চেষ্টায় মেতে উঠলেন, এমনকি প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করে সন্ত্রাসী জঙ্গিদের জেল থেকে মুক্ত করতে শুরু করলেন জঙ্গি নেতাদের। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের চেষ্টা শুরু করলেন। ভারত তখন তার ঘোর বিরোধিতা শুরু করতে থাকল। ভারত চায় ইউনূস সরকারের মতো অবৈধ দখলদার সরকারের চলে যাওয়া এবং অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার আসুক ক্ষমতায়। এটা শুধু ভারতের একক চাওয়া নয়। চীনের জিয়ানটিনে সদ্য সমাপ্ত এসসিও সামিটের সাইডলাইনে এই বিষয়ে চীন ও রাশিয়াও ভারতের সঙ্গে সহমত হয়েছে। আর এর ফলস্বরূপ ভারত ইতিমধ্যে চাপ দেওয়া শুরু করেছে যাতে ইউনূসের পরিবর্তে নির্বাচন পরিচালনার জন্য একটি কেয়ারটেকার সরকার গঠন হয় বাংলাদেশে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পথে যে আইনি বাধা তৈরি করা হয়েছে সেই আইনি বাধা যাতে দূর হয়। এই উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকও করেছেন। এটা আপনারা জানেন। এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে সেনাপ্রধানের এসব করার পেছনে ভারতের চাপ আছে। এই পরিস্থিতিতে ট্রাম্প এবং মোদির মধ্যে তিক্ততার অবসান বাংলাদেশ বিষয়টিতে নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। সম্ভাবনা মানে নতুন কিছু প্রশ্ন, যে এই প্রশ্নের মধ্যে ট্রাম্প দেখা যাচ্ছে নতুন রাষ্ট্রদূতদের ভূমিকা, সেগুলো একটা বড় জিনিস হবে। ট্রাম্প সেপ্টেম্বর 2025-এ ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ কূটনীতিক এবং 2019 থেকে 2021 এই কবছর 3 বছর তিনি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। এর আগে পিটার হাসের মেয়াদ 2024 সালের এপ্রিলে শেষ হওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল। একই সঙ্গে ট্রাম্প সের্গিও গোর তাকে ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। 38 বছর বয়সী গোর হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের পরিচালক এবং ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগী। যদিও তার কূটনৈতিক অভিজ্ঞতা সীমিত, তবে ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভারত মার্কিন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং বাংলাদেশেও তার প্রভাব দেখা যেতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার এসেছেন ভারতে। বাংলাদেশে 2024 সালের অক্টোবরে ভারতের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান সমেত 5 জন রাষ্ট্রদূতকে বাংলাদেশ প্রত্যাহার করে। 2025 সালের মে মাসে রিয়াজ হামিদুল্লাহকে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। হামিদুল্লাহ 1995 ব্যাচের বাংলাদেশ পররাষ্ট্র সেবার একজন কর্মকর্তা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তিনি। বাংলাদেশে এর কি সম্ভাব্য প্রভাব পড়তে পারে এই রাষ্ট্রদূত নিয়োগের? নতুন কূটনৈতিক নিয়োগ এবং ট্রাম্প মোদি সম্পর্কের উন্নতি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। ট্রাম্পের বাংলাদেশ প্রশ্ন মোদির হাতে ছেড়ে দেয়া এবং উভয় নেতার মধ্যে উন্নত সম্পর্ক ইউনূস সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবেই।
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বিত চাপ বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। এর মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভাবনা এবং নিষেধাজ্ঞা মুক্ত নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভাবনাও কিন্তু উজ্জ্বলতর হলো বলে ধরে নেওয়া যায়। কারণ বাংলাদেশের ব্যাপারে ভারত এবার অনেকটা ফ্রি হ্যান্ড পাবে। এই ফ্রি হ্যান্ড ভারতকে দিতে বাধ্য আমেরিকা। এটা যত না প্রেম ভালোবাসা, তার চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা। ইউনূসের বিদায় হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, তারপর নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ, এসবই হবে। জ্যাকবসনকে সরিয়ে ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরের ভারতে নিয়োগ ইউনূস সরকারের উপর গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুততর করার জন্য আরও চাপ দেবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পুনর্বিন্যস্ত সম্পর্ক তার ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বলা যায় ইউনূস সরকারের পতন ঘনিয়ে এসেছে। যা খবর, ইউনূস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন আমেরিকার সৌজন্যে, এবং ভারতের সাথে হয়তো এই ব্যাপারে আমেরিকা কথা বলে তার সেফ এক্সিট প্যাসেজ সেটা দেবে। তার যাওয়ার এবং শেখ হাসিনার দেশে ফেরার দিন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে দিল্লির সাউথ ব্লকে। তবে ইউনূস পালাবার সুযোগ পেলেও তার উপদেষ্টারা সে সুযোগ পাবেন না বলে খবর। ওয়াকারুজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে, কারণ বাংলাদেশে তিনি এখন ভারত এবং আমেরিকা এবং সেই সাথে কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ত্রিশক্তি চীন, ভারত, রাশিয়ার এই পুরো শক্তির তিনি হচ্ছেন ফ্রন্টম্যান ওয়াকারুজ্জামান। আপনার দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, মুক্তির সম্ভাবনা ততই বাড়ছে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ, অনিয়মের বাংলাদেশ, স্বেচ্ছাচারের বাংলাদেশ, আরো কত কি বলবো। দেশ এক প্রকার অচল অবস্থার মধ্যে আছে, গত এক বছর ধরেই আছে। গতকালকে উত্তাল অবস্থা দেখলেন দেশের বিভিন্ন অঞ্চলে। কক্সবাজার উত্তাল, রাজবাড়ির গলন্দে নুরা পাগলা এক পীরের দরবারে পীরের লাশ পুড়িয়ে দেওয়ার মতো উত্তাল। রাজধানী ঢাকায় জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার মতো উত্তাল। কোনো জায়গায় কোনো কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই। সরকার শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে ক্ষান্ত হয়, কোনো ব্যবস্থা নেবার কোনো কিছু নেই। সরকার দেশ চালাচ্ছে, সরকার বলে একটা কিছু বলছে তারা। সরকার বলতে আমরা কিছু দেখি না যদিও বা, কিন্তু তারা শুধুমাত্র বিবৃতির মধ্যে সীমাবদ্ধ, ব্যবস্থার মধ্যে তারা নেই। দেশ অচল হবে, দেশে অস্থিতিশীলতা বাড়বে, এই যেন সরকারের কোনো মাথা ব্যথা নেই। মানে দেশ একটা ব্যর্থ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ইতিবাচক দিক হচ্ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। দিনকে দিন আওয়ামী লীগের মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক। আজকে অবরুদ্ধ বাংলাদেশ, এই অবরুদ্ধ বাংলাদেশে সুশীল সমাজ বলেন, মানবাধিকার কর্মী বলেন, শিক্ষিত সমাজ বলেন, কেউ কথা বলে না। এ যেন কারো দায় নেই, এ যেন আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের একার দায় এই বাংলাদেশকে উদ্ধার করতে হবে আওয়ামী লীগের। এখন দায় পড়ে গেছে, যেহেতু আওয়ামী লীগ এই দায়িত্ব পালন করবে। এই পালন করবে যে সেটির বহিঃপ্রকাশ ইতিমধ্যে ঘটছে। আমরা কদিন আগে 2 মাস আগেও দেখতাম এখানে একটু খণ্ড মিছিল, ওখানে 20 জন, ওখানে 30 জন, ওখানে 40 জন। কিন্তু গতকালকে রাজধানী ঢাকার সারা দেশের মানুষের উদ্দেশ্যে এটা বলতে চাই যে গতকালকে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের মিছিলের যে চিত্র দেখা গেছে, বিশেষ করে তেজগাঁ এলাকায়, ঢাকা মহানগর উত্তরের হাজার হাজার লোক সংখ্যা, আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে। রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার বেলা 2টার দিকে জুমার নামাজের পরে। আমার আরো বিষয়টা ভালো লেগেছে যে জুমার নামাজের পরে ইসলাম নাম দিয়ে শুধুমাত্র ইসলামিস্টরা, আওয়ামী লীগদের ইসলাম নেই, আওয়ামী লীগরা ধর্মকর্ম করে না। গতকালকে যেটি হয়েছে, জুম্মার নামাজের পরে নামাজ পড়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে নামাজের পরে। এটাই তো হওয়া উচিত। ইসলাম তো কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়নি, কাউকে লিজ দিয়ে দেওয়া হয়নি, জামাত শিবিরকে লিজ দিয়ে দেওয়া হয়নি, কিংবা ইসলাম নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলো করে তাদের হাতে লিজ দিয়ে দেওয়া হয়নি। কালকে এই জিনিসটা খুব ইতিবাচক দেখেছি যে নামাজের পরে
আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে কালকে। শুক্রবার বেলা 2টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের মিছিল নিয়ে যে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলছে যে দুপুর 2টার দিকে হঠাৎ দেখে হাজার হাজার লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে। একজন প্রত্যক্ষদর্শী কথা বলেছেন যে তিব্বতের দিকে আসছে হাজার হাজার লোকজনের মিছিল। এক প্রত্যক্ষদর্শীর বরাতে এটি জানা যাচ্ছে যে এত লোক দেখে আমরা প্রথমে মনে করেছিলাম বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের মিছিল, ভাবতেও পারেনি আওয়ামী লীগের মিছিল। প্রচুর লোক ছিল মিছিলে, অর্থাৎ এটি স্পষ্ট যে আওয়ামী লীগের মিছিল আগে যেখানে 10 জন 20 জন 30 জন দেখা যেত, গতকালকার মিছিলে কয়েক হাজার দেখা গেছে। অর্থাৎ মানুষ ভয়কে জয় করে বেরিয়ে আসছে। কারণটা হচ্ছে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর নয় ভয়। এইভাবে এই ভয়কে জয় করবে আওয়ামী লীগ, আওয়ামী লীগেরই জয় করতে হবে, নইলে এদেশ কোন দিকে যাচ্ছে। আওয়ামী লীগের বহু সমালোচনা আছে, আমরা বহু সমালোচনা করি, কিন্তু আলটিমেটলি এই দেশকে বাঁচাতে হবে আওয়ামী লীগেরই, এবং আওয়ামী লীগ বাঁচাবে, জয় করবে। আমরা অতীতেও দেখেছি। আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে 2005-6 সালের দিকে বিএনপি জামাতের ষড়যন্ত্রমূলক তত্ত্বাবধায়ক সরকার, তারা যেভাবে তাদের মতো করে একটা নির্বাচন সাজানো গোছানো, তাদের পক্ষের একটা নির্বাচন করে আবারও ক্ষমতার মসনদে ষড়যন্ত্রমূলকভাবে বলবার যে চেষ্টা করেছিল, সেই চেষ্টাটা কিন্তু লগি বৈঠা, আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলন ভেস্তে দিয়েছে। আওয়ামী লীগ কিন্তু তখন একাই ছিল, মূলত আওয়ামী লীগই সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অন্যদিকে বিএনপি জামাত এরা এক ছিল, এদেরকে জয় করে আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতের সেই ষড়যন্ত্রটা ভেস্তে দিয়েছিল। পরবর্তীতে একটি 1-11 সরকার গঠিত হয়েছিল এবং 1-11 সরকারের অধীনেই একটি নির্বাচন হয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। 2008 সালে নির্বাচন হয়ে 2009 সালে জানুয়ারি মাসের শুরুতে একটি সরকার গঠন করেছিল এবং সেই সরকারটি বাংলাদেশকে 15.5 বছর শাসন করেছে। শাসন করে অসংখ্য উন্নয়ন, বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন করে দিয়েছে। আজকেও বাংলাদেশ ঠিক সেই রকম একটা পরিস্থিতির মুখোমুখি। আবারও পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো একটা লগি বৈঠা মতো আন্দোলনই করবে, আন্দোলনেই নামবে, এবং এই ব্যাপারে সরকারও যথেষ্ট সচেতন। পুলিশ বাহিনীকে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়েছে এবং সরকার সবসময়, এই সময়ের যে সরকারটি আছে সবসময় আতঙ্কে থাকে। আতঙ্কে থাকবার যথেষ্ট কারণ আছে। সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো বিএনপি থেকে শুরু করে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তারা সহযোগী, তারাও আতঙ্কিত, তারাও ভীত। আবারও কি 2006 সালের একটা লগি বৈঠাকে ধেয়ে আসছে কিনা? এটা আসবে এবং এই যে বর্তমান অচল অবস্থা চলছে, আমি আবারও বলি, নানান কথায় পেঁচিয়ে ঘুরিয়ে যেটি বলি যে ইউনূস ইলেকশন করতে পারবে না। একটা 1-11 সরকার, 1-11 টাইপ তত্ত্বাবধায়ক সরকারও, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও এখানে হবে কিনা, কারণ 2006-7 সালেও হয়নি, নষ্ট করা হয়েছে, হতে দেওয়া হয়নি। বিএনপি জামাত নষ্ট করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকারটি। আজকে তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করার যাবতীয় দায়-দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগকে, কিন্তু এর মূল দায়-দায়িত্ব কিন্তু বিএনপি জামাতের। তারাই তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছিল। সেই কলঙ্ক আজও বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে। এজন্যই বলছি যে বাংলাদেশে আদৌ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে কিনা সব পক্ষের মেনে, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আজকেও 2006-7 সালের মতো। কাজেই বাংলাদেশে আবার একটি 1-11 ধেয়ে আসছে। আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, মুক্তি তত সন্নিকটে আসছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তবে আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে কালকেই ইউনূস চলে যাবে আর পরশু শেখ হাসিনা ক্ষমতার মসনদে চলে আসবে। এটি যারা ভাবেন, এটি ভাববেন না দয়া করে, এতে করে অলস হয়ে যাবে। ভাবাতে হবে যে সামনে বেশ খানিকটা কাঠখড় পোড়াতে হবে, বেশ খানিকটা পরিস্থিতি ঘোলাতে হবে, তারপরই বাংলাদেশে একটা পরিবেশ, একটা পরিবর্তন সুনিশ্চিত হবে। এই মুহূর্তে পর্যন্ত